গল্পের শুরুতেই একটা নর্মাল ক্লাসরুম দেখানো হয়। ক্লাস টিচার মিস ইউকো সবাইকে একটা করে দুধের প্যাকেট দেয়। সবাই প্যাকেট থেকে দুধ খেতে শুরু করে। কিছু বাচ্চা দুষ্টামি করে দুধের প্যাকেট মাটিতেও ফেলে দেয়, কিন্তু ইউকো কিছুই বলে না। তার টার্গেট ছিল দুজন বাচ্চা যারা অলরেডি সব দুধ খেয়ে ফেলেছিল। আসলে সে এই দুজন বাচ্চার উপর প্রতিশোধ নিতে দুধের মধ্যে কিছু একটা মিশিয়েছিল। ইউকো ধীরে ধীরে তার চেয়ারে ফেরত যায় এবং শান্ত গলায় বলে, আজকেই তার শেষ ক্লাস। বেল বাজার সাথে সাথেই তিনি একেবারে চলে যাবেন। এটা শুনে স্টুডেন্টরা আনন্দে হইচই শুরু করে দেয়। তাদের কাছে মনে হচ্ছিল তারাই টিচারকে বিরক্ত করে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। তারা অনেক আনন্দ করতে শুরু করে। ইউকো একটুও কষ্ট পায় না, কারণ সে এসব আগে থেকেই জানত। এরপর সে সামনে এগিয়ে ক্লাসরুমের দরজা ভেতর থেকে লক করে দেয়, যেন বাইরে থেকে কেউ কিছু শুনতে না পারে। এরপর সে বোর্ডে বড় বড় করে লেখে ফেট, অর্থাৎ ভাগ্য। চকের শব্দ এতটাই জোরে হচ্ছিল যে পুরো ক্লাসরুম নিস্তব্ধ হয়ে যায়। এরপর ইউকো সামনে এগিয়ে যায় এবং বলে, আজ আমি তোমাদের শেখাবো জীবনের উদ্দেশ্য কি। এই বলে সে তার জীবনের গল্প বলতে শুরু করে। সে বলে, বিয়ের কিছুদিন পরেই আমি জানতে পারি আমার হাজবেন্ড আমার সাথে চিট করছে, যে কারণে তার এইডস হয়ে গিয়েছিল। তাদের ডিভোর্স তো হয়ে যায় ঠিকই, কিন্তু যখন সে জানতে পারে ততদিনে সে প্রেগনেন্ট হয়ে যায়। তবুও সে একটা বাচ্চা মেয়ের জন্ম দেয়। এইটুকু শোনার পরেই ইউকোর পাশে থাকা মেয়েটি তার নিঃশ্বাস আটকে ফেলে। সে ভাবে বুঝি বাতাসের মাধ্যমে নিঃশ্বাস নিলে তারও এইডস হয়ে যাবে। ইউকো বলে, চিন্তা করো না, এই রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় না, এমনকি হাত মেলালেও কিছুই হবে না। সে আবারও বলতে শুরু করে, আমি ভাগ্যবান ছিলাম, আমার এইডস হয়নি। আমার মেয়েরও ভাগ্য ভালো ছিল, কারণ সে এইডস থেকে বেঁচে গিয়েছিল। এটা শুনে স্টুডেন্টরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু এরপর ইউকো যা বলে সেটা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। সে বলে, কয়েক মাস আগে আমার মেয়ে মারা গেছে। তার মৃত্যুর কারণ এইডস ছিল না। সে দুর্ঘটনাবশত সুইমিং পুলে পড়ে গিয়ে মারা গিয়েছে, এমনটা পুলিশ জানিয়েছে। কিন্তু আমি জানি এটা দুর্ঘটনা নয়, আমার মেয়েকে খুন করা হয়েছে। আর যারা খুন করেছে তারা এখন এই ক্লাসেই উপস্থিত আছে। আমি তাদের নাম বলবো না, তবে গল্পটা কমপ্লিট করার জন্য তাদেরকে স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি বলে ডাকবো। সে বলে, এখন তোমাদের বলবো আমার মেয়ে আসলে কিভাবে মারা গিয়েছিল। কয়েক মাস আগে আমি আমার মেয়েকে সাথে নিয়ে শপিং মলে গিয়েছিলাম। সেখানে একটা খরগোশ আকৃতির মানিব্যাগ দেখেই সেটা নেওয়ার জন্য আমার মেয়ে বায়না করতে থাকে, কিন্তু টাকা কম থাকায় আমি তাকে সেটা কিনে দিতে পারি না। আমি আমার মেয়েকে বুঝাই যে পরের মাসেই কিনে দেব, যেটা স্টুডেন্ট এ সেখান থেকে দেখে ফেলে। পরদিন সে ওই একই রকম দেখতে মানিব্যাগ নিয়ে আমার মেয়েকে দেয় এবং বলে যে সেটা আমি কিনে দিয়েছি। আমার মেয়ে সরল মনে খুশি হয়ে মানিব্যাগটি নিয়ে নেয় এবং চেন খুলতেই ইলেকট্রিক শক লেগে অজ্ঞান হয়ে যায়। আসলে চেনের সাথে একটা ইলেকট্রিক ডিভাইস লাগানো ছিল, যেটা স্টুডেন্ট এ নিজে বানিয়েছিল। স্টুডেন্ট এ এর সাথে স্টুডেন্ট বিও সেখানে ছিল। স্টুডেন্ট এ জানতো যে এইটুকুতেই কেউ মারা যাবে না, কিন্তু স্টুডেন্ট বি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে মনে করে মেয়েটা হয়তো মারা গেছে। স্টুডেন্ট এ স্টুডেন্ট বি কে ভীতু বলে অপমান করে। স্টুডেন্ট বি ভয় পেয়ে পুলিশের হাত থেকে বাঁচার জন্য বাচ্চা মেয়েটিকে তুলে সুইমিং পুলের পানিতে ফেলে দেয়, যেন সবাই মনে করে এটা একটা দুর্ঘটনা। স্টুডেন্ট বি প্ল্যান অনেক ভালো বানিয়েছিল। আসলেই পুলিশ কোনো প্রমাণ খুঁজে পায় না, কিন্তু আমি পুলের পাশেই সেই মানি ব্যাগটি পেয়ে যাই, যেটার মধ্যে ইলেকট্রিক ডিভাইস লাগানো ছিল। আমি তখনই খুনিকে চিনতে পেরেছিলাম, কারণ এর কিছুদিন আগেই স্টুডেন্ট এ একই ডিভাইস দিয়ে আমার সাথেও প্র্যাঙ্ক করেছিল। সে বলেছিল এটা তার একটা স্পেশাল আবিষ্কার, যার নাম অ্যান্টি থেফট ওয়ালেট। এটা কারো পার্সে থাকলে কোনো চোর পার্স চুরি করতে পারবে না। স্টুডেন্ট এ চেয়েছিল তার এই আবিষ্কার সায়েন্স এক্সিবিশনে নিয়ে যাবে, কিন্তু আমি তার অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছিলাম, কেননা ডিভাইসটার ভেতরে অনেক বেশি কারেন্ট ছিল। আর যে ব্যক্তি এটা টাচ করবে তার শরীর যদি কোনো কারণে ভেজা থাকে তাহলে এটা অনেক বিপজ্জনক হতে পারে। তাই সেফটির কথা চিন্তা করেই আমি অ্যাপ্লিকেশন রিজেক্ট করি। কিন্তু তারপরেও স্টুডেন্ট এ এতটাই অহংকারী হয়ে ওঠে যে সে প্রিন্সিপালের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন সাইন করিয়ে নেয়। ডিভাইসটির সেফটির ব্যাপারে না তো প্রিন্সিপাল মনোযোগ দেয়, না প্রতিযোগিতার বিচারকরা মনোযোগ দেয়। এমনকি স্টুডেন্ট এর ভাগ্য এতটাই ভালো ছিল যে তার প্রজেক্টটি এক্সিবিশনে বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড জিতে নেয়। স্টুডেন্ট এ ভেবেছিল সে অনেক ফেমাস হয়ে যাবে, কিন্তু তার এই খবর নিউজ পেপারের এক কোনায় ছোট করে ছাপা হয়। সে হেডলাইন পড়ে দেখে সেখানে 13 বছরের একটা মেয়ের খবর ছাপা হয়েছে, যে তার পুরো পরিবারকে বিষ দিয়ে মেরে ফেলেছে। স্টুডেন্ট এ বুঝতে পারে যে সে ভালো কাজ করে ততটা অ্যাটেনশন পাবে না যতটা অ্যাটেনশন কোনো ক্রাইম করলে সহজেই পেয়ে যাবে। প্রথমে তার কোনো ফ্রেন্ড ছিল না, এরপরে সে স্টুডেন্ট বি এর সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। স্টুডেন্ট বি একদমই স্মার্ট ছিল না, সে একদমই ভীতু এবং পড়াশোনা
পড়াশোনাতেও খারাপ একটা স্টুডেন্ট ছিল। আমি একদিন তাকে ক্লাস ফাঁকি দিয়ে ভিডিও গেমস খেলতে দেখে ফেলেছিলাম আর তাকে শাস্তি হিসেবে সুইমিং পুলের আশেপাশে পরিষ্কার করতে বলেছিলাম। সেদিন থেকে স্টুডেন্ট বি আমাকে ঘৃণা করে। যখন স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি বুঝতে পারে তারা দুজনেই টিচার ইউকো অর্থাৎ আমার কাছ থেকে বদলা নিতে চায়, তারা দুজনেই বন্ধুত্ব করে নেয় আর আমার থেকে প্রতিশোধ নিতেই আমার নিষ্পাপ মেয়েটাকে শিকার বানায়। ইউকো বলে দুজন স্টুডেন্টই ক্লাসে উপস্থিত আছে, আমি চাইলেই তাদেরকে পুলিশে দিতে পারতাম, কিন্তু যেহেতু তাদের বয়স 14 বছরের কম তাই তারা খুব কম শাস্তি পাবে আর আমি জানি এই সামান্য শাস্তি তাদের জন্য যথেষ্ট নয়। এরপর সে সবার উদ্দেশ্যে বলে, যেহেতু আমি তোমাদের টিচার তাই বই পড়ানোর পাশাপাশি তোমাদের কিছু শিক্ষা দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। তাই সেই দুজন স্টুডেন্টকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমার হাজবেন্ডের HIV-ওয়ালা ব্লাড তাদের দুধের প্যাকেটে ইনজেক্ট করেছিলাম আর আমি দেখেছি সেই দুজনই পুরো দুধটুকু খেয়ে শেষ করেছে। 2 মাসের মধ্যেই তারা এইডসে আক্রান্ত হয়ে যাবে। ক্লাসের সবাই বুঝতে পেরেছিল যে সে কাদের কথা বলছিল, কেননা ক্লাসে নতুন নতুন ডিভাইস আবিষ্কার করা ছেলেটিকে সবাই চিনত আর তার বন্ধু কে ছিল এটাও সবাই জানত। ইউকো তাদের নাম বলে না, শুধু বলে 3 মাস পরে মনে করে HIV টেস্ট করে নিও আর ততদিনেই তাদের উচিত শিক্ষা হবার জন্য এবং নিজের ভুল বুঝতে পারার জন্য যথেষ্ট সময় পাবে। এরপর বেল বেজে যায় এবং ইউকোর শেষ ক্লাসের সমাপ্তি হয়, কিন্তু তার প্রতিশোধ সবে শুরু হয়। এর কিছুদিন পর নতুন সেমিস্টার শুরু হয় আর তাদের ক্লাস টিচার হিসেবেও একজন নতুন টিচার আসে, যিনি একদমই ইউকোর মতো ছিলেন না। তিনি খুব সহজেই স্টুডেন্টদের সাথে বন্ধুর মতো হয়ে যান। কিছুদিন যাবৎ তিনি লক্ষ্য করেছেন একজন ছাত্র কন্টিনিউয়াসলি স্কুলে আসছে না। ক্লাসের মনিটর বলে যে ওর নাম নাওকি, সে অসুস্থ তাই বেশ কিছুদিন হলো স্কুলে আসে না। টিচার বলে তোমাদের উচিত সহপাঠীদের খোঁজ নেওয়া। সবাই নাওকির জন্য গুড উইশ করে নোট লেখে। টিচার এবং ক্লাস মনিটর নোটগুলো নিয়ে নাওকির বাড়িতে যায় যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ক্লাসে ফিরে আসতে পারে। তারা প্রতি সপ্তাহে নাওকির সাথে দেখা করতে আসে, কিন্তু নাওকির মা কোনো না কোনো বাহানা বানিয়ে তাদেরকে ফেরত পাঠিয়ে দেয়। সে নাওকির ব্যাপারে নিজেও কিছু বলে না এবং নাওকির সাথে তাদের দেখাও করতে দেয় না। আমরা দেখতে পাই নাওকি আসলে স্টুডেন্ট বি। টিচার ইউকোর শেষ ক্লাসের পর থেকে সে আর স্কুলে যায় না। সে নিজেকে তার ঘরেই বন্দি করে রেখেছিল। নাওকি যে জিনিস টাচ করত সেটা বারবার পরিষ্কার করত, কিন্তু নিজে কখনো স্নান করত না। সে দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছিল। নাওকির মা একদিন তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং তাকে পরিষ্কার করে তার চুল কেটে দেয়, তাকে পরিষ্কার পোশাক পরায়, তার রুম পরিষ্কার করে দেয়। নাওকি ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে পরিষ্কার দেখে চিৎকার করতে শুরু করে। আসলে নাওকি ভাবতো তার শরীরে দুর্গন্ধ থাকলে সে বুঝতে পারবে যে সে এখনো বেঁচে আছে। নাওকির মা বুঝতে পারে যে স্কুলের কেউ নাওকির সাথে দেখা করতে আসলে তার পাগলামি আরো বেড়ে যায়, তাই সে টিচারকে আসতে নিষেধ করে দেয় এবং স্টুডেন্টদের দেওয়া নোটগুলো দেখতে থাকে। সে বুঝতে পারে নোটের কথাগুলোর প্রথম অক্ষর হাইলাইট করা, যেখানে লেখা আছে খুনি মরবে। নাওকির মা এটা দেখে প্রচুর ঘাবড়ে যায় এবং নাওকির কাছে সত্যিটা কি জানতে চায়। নাওকি আজ তার মায়ের কাছে সব সত্যি সত্যিই বলে দেয়। সে টিচার ইউকোর মেয়ের খুন এবং এইডস রোগের কথা সব বলে দেয়। তার মা বলে এতে তো তোমার কোনো দোষ নেই, খুন তো সেই ছেলেটা করেছিল। নাওকি বলে না, সেদিন আমি যখন বাচ্চা মেয়েটিকে পানিতে ফেলছিলাম তখন সে তার চোখ খুলেছিল, আমি দেখেছিলাম যে সে বেঁচে আছে, কিন্তু আমি তারপরেও তাকে পানিতে ফেলে দিয়েছিলাম। আমি নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম যে আমি ভীতু নই। নিজেকে সাহসী দেখাতে আমি একটা খুন করে ফেলেছি। নাওকির মা বিশ্বাসই করতে পারে না যে তার 12 বছরেরও কম বয়সী ছেলে একটা খুনি। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নাওকি তার মাকে সিচুয়েশন বোঝানোর ট্রাই করে, কিন্তু তার মা সেখান থেকে চলে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়। নাওকির মা পুরোপুরি ডিপ্রেশনে চলে যায়। অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে সে তার ছেলেকে খুন করে নিজেও সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। সে তার হাজবেন্ডের জন্য একটা নোট লেখে এবং একটি ছুরি নিয়ে নাওকির কাছে যায়। সে নাওকিকে আদর করে জড়িয়ে ধরে এবং কিছু বুঝে ওঠার আগেই তার বুকে ছুরি বসিয়ে দেয়, কিন্তু ছুরিটি বেশি গভীরে যায় না। নাওকি তার মায়ের এই কাজ দেখে প্রচন্ড রাগে পাগলের মতো হয়ে যায়। সে তার বুকে আটকে থাকা ছুরিটা বের করে তার মায়ের উপরেই চালিয়ে দেয় আর তার মা সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে সে বুঝতে পারে সে তার নিজের মায়েরই খুন করে ফেলেছে। সে এখন একজন নয়, 2 জনের খুনি। নাওকি আরো বেশি আপসেট হয়ে যায়। তার অবস্থা আরো খারাপ হতে শুরু করে। এদিকে স্টুডেন্ট এ কে দেখানো হয়, যার নাম ছিল বানি। সেদিনের পর থেকে স্টুডেন্টরা তাকে টর্চার করত। তার
এইডস হবে বলে সবাই তাকে বুলি করত, কিন্তু সে কখনোই কাউকে কোনো জবাব দিত না, সব সময় চুপচাপই থাকতো। কিন্তু একদিন বিরক্ত হয়ে সে তার একটা আঙুল কেটে রক্ত বের করে এবং সবাইকে সেটা দেখিয়ে বলে, আমার থেকে দূরে থাকো, নয়তো তোমাদেরকেও এই রক্ত দিয়ে ইনফেক্ট করে দেব। সবাই ভয় পেয়ে দূরে সরে যেতে থাকে। ক্লাস মনিটরও বানিকে সাপোর্ট করছিল। এটা দেখে সবাই এক হয়ে মনিটরকে জোর করে বানির সাথে তার কিস করায়, যেন সেও HIV ইনফেক্টেড হয়। পরদিন বানি ক্লাস মনিটরকে দেখা করতে বলে। সে তার HIV টেস্টের রিপোর্ট দেখায়, যেখানেই তার HIV নেগেটিভ ছিল। সে মনিটরকে বলে, তুমি নিশ্চিন্ত থাকো, আমার এইডস হয়নি, তাই তোমারও কোনো ভয় নেই। তাদের মাঝে অনেক কথা হয় এবং তারা বন্ধুও হয়ে যায়। মনিটর বানিকে জিজ্ঞেস করে, আসলে কি হয়েছিল, তুমি এমনটা কেন করেছিলে? তখন বানি তার সম্পর্কে বলতে শুরু করে। আমার মা অনেক বড় একজন গবেষক ছিল। আমার বাবাকে বিয়ে করার পর আমার বাবার ইনকাম কম থাকায় সে ঠিকভাবে তার রিসার্চ করতে পারছিল না, আর এর মাঝে আমার জন্ম হয়ে যায়। এতে করে আমার মায়ের সকল গবেষণা ছেড়ে দিতে হয়। আমি বড় হওয়ার সাথে সাথে আমার মায়ের অনুশোচনা হতে শুরু করে। তার কাছে আমাকে অন্য সকল বাচ্চাদের মতোই নর্মাল মনে হয়। সে এটা মেনে নিতে পারে না যে এত বড় একজন সায়েন্টিস্টের ছেলে অন্য সব বাচ্চাদের মতো কেন হবে। এ কারণে সে আমাকে মারধরও করত। তার কাছে গবেষণা ছেড়ে আমাকে চুজ করার সিদ্ধান্তটা ভুল মনে হয়। আমার বাবা এসব জানতে পেরে তাকে ডিভোর্স দিয়ে দেয়। সে আবারও তার গবেষণায় মনোযোগ দেয়। আমার মা আমাকে একদমই ভুলে যায়, কিন্তু আমি আমার মাকে অনেক ভালোবাসতাম। আমি সবসময় অপেক্ষায় থাকতাম যে আমার মা আমার সাথে দেখা করতে আসবে। আমি তার ইচ্ছা পূরণ করবার জন্য সেই সব কাজ করতে শুরু করি যেগুলো আমার মা পছন্দ করত। আমি নতুন নতুন সব আবিষ্কার করে সেই ওয়েবসাইটে পোস্ট করতে শুরু করি, যেখানে আমার মাও কাজ করত। আমি শুধু চাইতাম আমার মা আমাকে নোটিস করুক, কিন্তু এমনটা কখনোই হয়নি। সে আরো বলে, যেদিন আমি জানতে পারি আমার এইডস হবে সেদিনও আমি খুশি হয়েছিলাম। আমি বাথরুমে গিয়ে পাগলের মতো হাসছিলাম, এইটা ভেবে যে আমি যখন অসুস্থ হয়ে যাব তখন অন্তত আমার মা আমাকে দেখতে আসবে। কিন্তু আমার HIV নেগেটিভ এসেছে। এরপর আমি একটা নতুন পথ অবলম্বন করি। শুরুতে আমার পোস্টে কোনো ভিউজ আর কমেন্ট আসতো না, কিন্তু আমার আবিষ্কারগুলো দিয়ে বিভিন্ন পশু পাখিকে টর্চার করে সেগুলো পোস্ট করলে তাতে অনেক ভিউজ আর কমেন্ট আসতো। আসলে লোকজনের কাছে ভালো কিছুর চেয়ে খারাপ জিনিসই বেশি ইন্টারেস্টিং লাগতো। এরপর থেকে আমি ওয়েবসাইটে এরকম পশু পাখির টর্চারের ভিডিও পোস্ট করতে থাকি, কিন্তু তারপরেও আমি আমার মায়ের কোনো অ্যাটেনশন পাইনি। এরপর ক্লাস মনিটরেরও তার প্রতি সহানুভূতি হয়। তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। ক্লাস মনিটর বাসায় চলে যায়, কিন্তু সে ভুল করে তার ডায়েরিটা সেখানেই রেখে চলে যায়। ডায়েরি পড়ে বানি বুঝতে পারে মনিটর টিচার ইউকোর সাথে দেখা করেছিল। নতুন ক্লাস টিচার এবং মনিটর টিচার ইউকোর হয়ে কাজ করছিল। এ কারণে নায়কের জন্য লেখা নোটগুলোর ফার্স্ট লেটার টিচার হাইলাইট করে দিত। বানি বুঝতে পারে এই দুনিয়ায় কাউকেই ভরসা করা যায় না। সে বুঝতে পারে হয়তো টিচার ইউকোর কথাতেই ক্লাস মনিটর তার সাথে বন্ধুত্ব করেছে, হয়তো সে ইউকোর হয়ে বদলা নিতে চায়। পরদিন মনিটর বানির সাথে দেখা করতে আসলে সে তাকে বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছো। এই দুনিয়ায় আমি যাকেই বিশ্বাস করেছি, ভালোবেসেছি, সেই আমাকে কষ্ট দিয়েছে। এই বলে সে মনিটরকে জোরে আঘাত করে এবং ছুরি দিয়ে বারবার তাকে স্ট্যাব করতে থাকে। এসব ভিডিও সে ওয়েবসাইটে আপলোড করে। এরপর সে মনিটরের লাশ ফ্রিজে ঢুকিয়ে রাখে। যতবারই সে ফ্রিজ খোলে ততবারই সে মনিটরকে হাই বলে। তার একটুও ভয় করে না যে সে দুইটা খুন করে ফেলেছে, কারণ সে জানতো আইন অনুযায়ী তার বড় কোনো শাস্তিই হবে না। যেহেতু তার বয়স 14 বছরেরও কম, তাই সে আবারও একটা ভিডিও বানায় এবং সে যা যা করেছে সব বলে। সে এটাও বলে যে আগামীকাল তার স্কুলের অ্যানুয়াল ডেতে তার বানানো একটা বম এক্সপ্লোড করবে এবং সে তার মায়ের উদ্দেশ্যে বলে, দেখো মম, আমি নর্মাল কোনো বাচ্চা নই, আমি তোমার মতোই একজন জিনিয়াস। এরপর সে ভিডিও আপলোড করে এবং স্কুলে তার বানানো টাইম বোম সেট করে রেখে আসে। পরদিন সে তার স্পিচ দেওয়ার পরে তার ফোনের একটা বাটন প্রেস করে যেন বোমটা ফেটে যায়, কিন্তু সেখানে কিছুই হয় না। বানি অবাক হয়ে যায় এবং অডিটোরিয়ামের বাইরে চলে আসে। তখনই তাকে টিচার ইউকো কল করে। আসলে টিচার ইউকো বানির ওয়েবসাইট ফলো করত। সে কি কি করে সবকিছুর নজর রাখত। গতদিনের পোস্টও সে দেখেছিল, তাই সে বোমটি নিয়ে প্রথমে ডিসপোস্ট করে দেয় এবং স্কুলের সব বাচ্চাদের জীবন বাঁচিয়ে নেয়। ইউকো বানিকে বলে, তুমি এসব এই জন্য করছো তাই না, যেন তোমার মায়ের অ্যাটেনশন পাও, কিন্তু তোমার মা তো তোমার কথা মনেই করে না। আজ সকালেই আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম আর তাকে একটা গিফট দিয়ে বলেছিলাম যে এটা তুমি পাঠিয়েছো, কিন্তু তোমার মা সেটা খুলেও দেখেনি। আর আজ যখন তুমি তোমার ফোনের বাটন প্রেস করে
করেছো তখন সেই বোম তোমার মায়ের অফিসে এক্সপ্লোড হয়েছে। তোমার মা যদি তোমাকে ভালোবাসতো তাহলে গিফটটা খুললেই দেখতে পেত যে তাতে বোম রয়েছে। আর আজ তো তুমি তোমার মাকেই মেরে ফেলেছো। এখন সারা জীবন তুমি এই অপরাধের বোঝা বয়ে বেড়াবে, আর এটাই তোমার শাস্তি। ইউকোর কথা শুনে বানির নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে সবার মাঝে বসে পড়ে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। আর এভাবেই তাকে শিক্ষা দিয়ে ইউকোও সেখান থেকে চলে যায়, কারণ তার প্রতিশোধ শেষ হয়ে গিয়েছিল। আর গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।